একটি অসামান্য বক্তৃতা 1990 সালের আইপিএস ডক্টর রাজেশ কুমার, তিনি এবার বিধানসভায় নির্বাচিত প্রার্থী, নির্বাচিত এমএলএ, জগদল থেকে নির্বাচিত হয়েছেন। 94,000-এর উপর বেশি ভোট পেয়ে এই আইপিএস সরাসরি চলে গেছেন বিধানসভায়। পুলিশের বাজেটের দিন একটি অসামান্য বক্তৃতা দিয়েছেন। আমি সেই অসামান্য বক্তৃতাটা আজকে আপনাদের কাছে শোনাবো। দেখুন, আইপিএসরা যখন রাজনীতিবিদ হন এবং পরবর্তীকালে বিধানসভা বা লোকসভা বা রাজ্যসভায় যান, মানুষের একটা অতিরিক্ত নজর থাকে তাদের দিকে, যে একজন প্রশাসক, একজন অ্যাডমিনিস্ট্রেশন দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসন সামলানো এই মানুষটি শেষ পর্যন্ত বিধানসভায় বা লোকসভায় বা রাজ্যসভায় কী ভূমিকা পালন করবেন। সাম্প্রতিককালে আপনারা জানেন, রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন রাজ্যসভায়। ফলত তিনি এবার রাজ্যসভায় এখনও মুখ খোলেননি। খুললে আমরা বুঝতে পারবো যে কী ধরনের পারফরমেন্স তিনি করছেন। এবার ডক্টর রাজেশ কুমারের বক্তৃতা শোনাবো, কিন্তু তার আগে বলি, এবারের বিধানসভায় দুজন প্রাক্তন আইপিএস কিন্তু এবারে বিধানসভায় প্রবেশ করেছেন। তার মধ্যে ডক্টর রাজেশ কুমার আছেন এবং অবশ্যই আছেন দেবাশিস ধর। এই দুজন প্রাক্তন আইপিএস অফিসারকে এবার বিধানসভায় বক্তৃতা করতে দেখা গেছে পুলিশি বাজেটের দিন। এর আগে আরেকজন আইপিএস অফিসার ছিলেন হুমায়ুন কবির, তিনি সম্ভবত ডেবরা থেকে জিতেছেন। এবার ডোমকল থেকে তিনি মুস্তাফিজুর রহমানের কাছে হেরে গেছেন। প্রাক্তন আইপিএস, তৃণমূল কংগ্রেসের হয়ে কন্টেস্ট করেছেন হুমায়ুন কবির, তিনি এবারে পরাজিত। ফলত তাঁকে এবার আর বিধানসভায় দেখা যাচ্ছে না, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। এর আগেও আমরা দেখেছি 2011 সালের পর থেকে একাধিক আইপিএস অফিসার বিধানসভায় প্রবেশ করেছেন। উপেন্দ্রনাথ বিশ্বাস, দীর্ঘদিন যিনি সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর ছিলেন, তিনি বিধানসভায় 5 বছর সময় কাটিয়েছেন। আমরা দেখেছি সুলতান সিং, সম্ভবত বালি বা এইসব জায়গা থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে বিধানসভায় ছিলেন। আমরা দেখেছি রাজপাল সিংকে, সেই বিতর্কিত রাজপাল সিং, তাঁকেও মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে দাঁড় করিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমার যতদূর স্মৃতি মনে করাচ্ছে, রাজপাল সিং, সুলতান সিং, উপেন্দ্রনাথ বিশ্বাস এবং হুমায়ুন কবির, এই 4 জন আইপিএস অফিসারকে বিধানসভায় প্রবেশ করিয়েছেন। প্রাক্তন আইপিএস অফিসার, সদ্য প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমারকে রাজ্যসভায় নিয়ে গেছেন। আর এদিকে বিজেপির হয়ে এবারে কন্টেস্ট করেছেন দেবাশিস ধর, রাজেশ কুমার, দুজনেই জয়ী হয়েছেন। রাজেশ কুমার জিতেছেন জগদ্দল থেকে, দেবাশিস ধর জিতেছেন সোনারপুর থেকে। আমি আজকের বিধানসভায় সেই অসামান্য বক্তৃতাটা তথ্য দিয়ে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তখন বিধানসভায় উপস্থিত, তিনি টেবিল বাজিয়ে তাকে অভিবাদন জানালেন তার বক্তৃতার প্রেক্ষিতে দাঁড়িয়ে, অসামান্য তথ্য দিয়ে ডক্টর রাজেশ কুমারের এই মেরিন স্পিচ বিধানসভায় আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের শোনাব। স্যার, আজকে এই ডিমান্ডের পক্ষে আমি শুধু একজন বিধানসভা সদস্য হিসাবেই বলছি না, আমি বলছি একজন ফর্মার আইপিএস অফিসার হিসাবেও, যে এই ব্যবস্থার ভিতরেও কাজ করেছে এবং কিভাবে পুলিশ ব্যবস্থাকে আগে পরিচালনা করা হয়েছে ওকে ভিতর থেকে আমি দেখেছি। আমি স্যার একটা জিনিস বলতে পারি, কি যখন এই ব্যবস্থাকে ভুল পথে পরিচালনা করা হয় তখন কি কি ক্ষতি হতে পারে, আমি কিছু উদাহরণ দিয়ে কথা বলবো। স্যার 2012 সালে পার্ক স্ট্রিটে একটা রেপ কেস হলো। ও রেপ কেসে তখনকার একজন সিনিয়র আইপিএস মহিলা অধিকারী, উনি যখন এটা তদন্ত করছিলেন, তার আগেই তখনকার মুখ্যমন্ত্রী এই পুরো ঘটনাকে একটা সাজানো গল্প বলে উড়িয়ে দিয়েছিলেন। উনি বললেন এটা একদম ওনার সরকারকে বদনাম করার জন্য এই ঘটনা করা হয়েছে। কিন্তু যখন সেই অফিসার এই ঘটনাকে তদন্ত করে যারা দুষ্কৃতী তাদেরকে গ্রেফতার করলো, তার জন্যে পরিণাম হলো ও মহিলা অধিকারীকে পানিশমেন্ট দেওয়া এবং তার পুরো ওকে ডিমোরালাইজ করা। তার জন্যে আগেকার সরকার কাজ করেছিল এবং কন্টিনিউয়াসলি তার উপরে টর্চার করা হলো। আমি স্যার আরো একটা ঘটনা বলি। স্যার 2021 সালে যখন গতবার অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছিল, তখন ইলেকশন কমিশন কিছু কিছু অফিসারদেরকে বিভিন্ন পোস্টে পোস্টিং করেছিল। যখন ইলেকশনের রেজাল্ট যেরকম আসলো, আমিও তখন ওখানে এডিজি ওয়েস্টার্ন জোন হিসাবে পোস্টেড ছিলাম। আর যখন নন্দীগ্রামে আগেকার মুখ্যমন্ত্রী যখন উনি চুনাव হারলেন, তার রেজাল্টটা হলো স্যার
10 জন আইপিএস অফিসারদেরকে ইমিডিয়েটলি কম্পালসারি ওয়েটিং এ বসানো হয়েছে। ওনার শপথ গ্রহণের আগেই ওদেরকে কম্পালসারি ওয়েটিং এ বসিয়ে দেওয়া হয়েছে। কারণ শুধু একটা, কেন ইলেকশনকে ঠিক মতো পরিচালনা করা হলো, কেন মানুষকে বাধ্য করা হলো না কি এক ধাপে পরিণাম আসতে হবে, ওনার পক্ষে পরিণাম আসতে হবে, এটা না করার জন্য সব অফিসারদেরকে পুরো 5 বছর তাদের উপরে অত্যাচার করা হয়েছে। এটা স্যার এইরকম ব্যবস্থা এখানে ছিল। আরো একটা ঘটনা বলি স্যার, কুচবিহারে এসপি, আমি কারোরই নাম বলছি না, উনি আজকে মাননীয় সদস্য এই সদনের, উনাকেও জাস্ট কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে না শুধু সাসপেন্ড করা হলো, উনাকেও উনার উপরে ক্রিমিনাল কেসও করা হয়েছিল। এইভাবে অত্যাচারিত করা হয়েছে কি ওনাকে বাধ্য হয়ে পুলিশ সার্ভিস ছেড়ে দিতে হলো। আরো একটা ঘটনা বলি স্যার, যেভাবে পরিচালনা করা হলো, বোলপুর থানার আইসি কে উনার একজন খুব বড় নেতা বীরভূমের অকথ্য ভাষায় গালিগালা করেছে টেলিফোনের উপরে, ওনার স্ত্রীর নামে, সকলের নামে, নাকি ডিজি কেও, উনি স্যার ডিজি কেও নাকি ফোনে নিয়ে ধমকিয়েছেন, কেন এরকম অফিসারকে এখানে বসানো হচ্ছে, কেন এরকম অফিসারকে ওখানে রাখা হয়েছে, এবং যে ভাষায় উনি গালিগালা করেছেন ও ভাষা কোনোদিন। ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা অবশ্যই এটা বলবো স্যার, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ স্যার আপনার ইন্টারভেনশন। এবং স্যার যেভাবে, আর তারপরে স্যার কি রেজাল্ট হলো, তখনকার ডিজিপি কে বলা হলো কি তদন্ত করা হোক কেন টেপ করা হয়েছে ফোনটা। আজকে স্যার ফোন অটোমেটিক্যালি মেন লাইনে থাকলে টেপ হয়, তার জন্য তদন্ত হলো। কোন লোকের হিম্মত ছিল না তখন কি এই রকম নেতাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যেতে পারে। আজকে কিন্তু পুলিশের মধ্যে এই জিনিসটা আমরা, আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী এটা দিয়েছেন। আর এইসব কিভাবে করা হলো স্যার, ওদের কি ট্যাকটিক্স ছিল, কোনো মতো পুলিশকে কিভাবে উইক করেছে স্যার, কোনো মডার্নাইজেশন নেই। মডার্নাইজেশনের গ্রান্ট কেন পাওয়া যাচ্ছিল না স্যার, আমি একটা উদাহরণ দিই। লোকসভাতে আনস্টার্ড কোয়েশ্চেন নাম্বার 4862 1 এপ্রিল 2025, ওটাতে বলা হয়েছে কি পশ্চিমবঙ্গ সরকার তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটই দিচ্ছে না, তার জন্য ওদেরকে কোনো গ্রান্ট দেওয়া যাচ্ছে না। ওরা সব সময় কেন্দ্র সরকারকে ব্লেম করেছে, কিন্তু কোনোদিন নিজের কাজ ঠিক মতো করেনি, যার জন্য ওরা কোনো গ্রান্ট পায় না। এবং স্যার আমাদের এখানকার আইপিএস অফিসারদেরকে কোনো দিন যারাও যেতে চায় কি ডেপুটেশনে সিআরপিএফ, বিএসএফ, আইবি, সিবিআই কোনো জায়গায় যাবে, সকলকে কোনো লোককে পারমিশন দেওয়া হয়নি। এতে যে অফিসার বাইরে গিয়ে কিছু আরো ভালো জিনিস শিখে আসবে, ওটাকে বন্ধ করা হলো। কোনো মতো কোনো অফিসারকে ডেপুটেশনে যেতে দেওয়া হয়নি স্যার। আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কিভাবে ওদের ট্যাকটিক্স ছিল। যখন ভারতের মহামহিম রাষ্ট্রপতি 4 বছর পরে আলোচনা হওয়ার পরে যখন বিএনএস, भारतीय न्याय संहिता, भारतीय नागरिक सुरक्षा संहिता, भारतीय साक्ष्य अधिनियम ओके 25 ডিসেম্বর 2023 যখন উনি সম্মতি দিলেন কি এইটা পুরো কানুন হিসাবে এখন উনি সম্মতি দিয়েছেন, তারপরেও যখন স্যার 24/2/2024 তারপরে ভারত সরকার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটা নোটিফিকেশন ইস্যু করলো কি এটা 1 জুলাই 2024 থেকে গোটা দেশে চালু করা হবে। তারপরে এই রাজ্যে কি হলো স্যার, 16 জুলাই 2024 তখনকার মুখ্যমন্ত্রী একটা কমিটি বানিয়েছে কি করে এই আইনদের নাম চেঞ্জ করা যেতে পারে, কি করে এর বদলে অন্য আইন চালু করা যেতে পারে। স্যার দেশের মধ্যে এর কোন স্টেট গভর্নমেন্টের ক্ষমতা নেই যে পার্লামেন্টের পাস করা কোন আইনকে তারা রিভিউ করতে পারে, তারা না করতে পারে, কিন্তু তাও এখানে সেই চেষ্টা হয়েছিল। আর্টিকেল 246 7th শিডিউল পরিষ্কার ভাবে বলছে কি পার্লামেন্টের পাস করা কোন আইনকে কোন রাজ্য বিধানসভা या কোন রাজ্য সরকার তাকে রিভিউ করতে পারে না। কিন্তু স্যার এইভাবে এই পুরো ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন স্যার আজকে 100 দিনও হয়নি আমাদের সরকার
আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি কি নতুন কাজ করেছে ওটাও আমি আপনার সামনে তুলে ধরতে চাই। স্যার 20,000 লোকের রিক্রুটমেন্ট হয়েছে, পে রাইজ করা হয়েছে, ডিএ বাড়ানো হয়েছে, ডায়াল 112-তে 800 নতুন গাড়ি দেওয়া হয়েছে, গুন্ডা অ্যাক্ট নিয়ে আসা হয়েছে, এমপিও এটিএস এসআইও বানানো হচ্ছে, সিসিটিএনএসএ স্যার আমরা যে 36 নম্বরে ছিলাম ওটা এখন ভালো র্যাঙ্কিংয়ে যাচ্ছি, ল্যান্ড ও বিএসএফ কে দেওয়া হচ্ছে। আমি একটাই জিনিস বলতে চাই স্যার, যেটা বলা হয় দণ্ড শাস্তি প্রজা সর্বাহ দণ্ড एवाभिरक्षति दंड सुप्तेषु जागर्ति दंड धर्मम विदुर्बुधाः कि এই যে শাসন ব্যবস্থা যেটা রাষ্ট্রের ন্যায় সম্মত শাসন ব্যবস্থা, এই দণ্ড সকলকেই শাসন করে এবং সকলের রক্ষা করে। যখন এই সব শুয়ে থাকে তখন এই ন্যায় ব্যবস্থা এই শাসন ব্যবস্থা জেগে থাকে। এই জন্যই যারা বিদ্বান লোক আছে তারা এই ব্যবস্থাকেই ধর্ম বলে এটাই স্যার। এই জন্যই আজকে এই যে ডিমান্ড হোম ডিপার্টমেন্টের যে ডিমান্ডটা আছে এত ভালো ভালো কাজ উনি করছেন। আমি এটাই বলছি স্যার, আমি চাই পুরো সদন এর সমর্থন করুক, কারণ যত ধর্ম তত জয় হয়, যেখানে ধর্ম ওখানেই জয় আছে। এটাই বলে স্যার আজকে এই বিষয়ের উপর বলার জন্য আমাকে সময় দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার স্থান গ্রহণ করি। ধন্যবাদ।